আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নরসিংদী ও রাজধানী ঢাকার ভূমিকম্পের পর মৃদু কম্পনে কাঁপল উত্তরের জেলা রংপুর। এ নিয়ে টানা ৫ দফায় স্বল্প ও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভব করেছে দেশবাসী। এর মধ্যে ৩টিরই উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং আরেকটি রাজধানীর বাড্ডায়। বারবার কম্পনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অজানা আতঙ্ক ভর করেছে নানা বয়সী মানুষের মধ্যে। অভিভাবকদের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত পরীক্ষায় স্থগিত করেছে। কেন হঠাৎ করে দেশে এমন ভূকম্পন অনুভূত হচ্ছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা অনেকেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যানুসারে শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে। এর 24 ঘন্টার ব্যবধানে শনিবার সকাল 10টা 36 মিনিটে আবারও নরসিংদীর পলাশে ভূমিকম্প অনুভব করে স্থানীয়রা, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.3। এদিন সন্ধ্যার পরপর দুবার কম্পিত হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। এর মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদী, যার মাত্রা ছিল 4.3 এবং অন্যটি রাজধানীর বাড্ডা এলাকায়, যার মাত্রা ছিল 3.3। রংপুর থেকে ভূমিকম্পের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। মইনুল, রংপুরে ভূমিকম্পে কি ধরনের প্রভাব পড়েছে? শাওন, রংপুরে কিন্তু ভূমিকম্পেও অন্য সময় অন্য বছরগুলোতে যখন ভূমিকম্প হয় এতটা আতঙ্ক কিন্তু রংপুরবাসীর মধ্যে আমরা দেখিনি, যেটি এবারে দেখছি। কারণ নরসিংদী ঢাকায় যে ক্ষতি হয়েছে কয়েকদিন আগে ভূমিকম্পে, এই কারণে জনমানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রংপুর সরকারি কলেজের একটি ছাত্রাবাস। এই ছাত্রাবাসটির হলো মুসলিম উদ্দিন ছাত্রাবাস। এখানে আমরা দেখছি যে অনেক পুরানো ভবন এটি, যেটি পরিত্যক্ত, অনেক আগে ঘোষণা করা হয়েছে। তার পাশের ভবনগুলো কিন্তু পুরনো। রংপুর শহরে এরকম অসংখ্য ভবন রয়েছে যে ভবনগুলো পুরনো এবং ঝুঁকিপূর্ণ এবং বর্তমানের এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি হতে পারে, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আর রংপুরে কিন্তু ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত মানুষগুলোকে যে কোনো আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে, এ ধরনের আশ্রয় কেন্দ্রও কোনো ব্যবস্থা নেই। সব মিলে জনমনে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজকে যখন মৃদু ভূমিকম্প সকাল 11টা 24 মিনিটের দিকে হয়, তখন আমরা দেখছি জনগণ আতঙ্কে ছুটাছুটি করছিল। শাওন, জানছিলাম রংপুরে ভূমিকম্পের খবর। এই মুহূর্তে নরসিংদীর পলাশে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মামুন, ভূমিকম্পের উৎপত্তি স্থলের আশেপাশের অবস্থা কেমন দেখছেন, আর জেলা প্রশাসন কি বলছে? শুরুতে জেলা প্রশাসনের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই কিন্তু নরসিংদী জেলা প্রশাসক গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন যে শুক্রবার যেহেতু সরকারি ছুটি ছিল, শুক্র শনি 2 দিন, সেক্ষেত্রে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ জেলা প্রশাসনের কাছে জমা দিতে সংশ্লিষ্ট যে বিভাগগুলি রয়েছে, সংশ্লিষ্ট যে দপ্তরগুলি রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগেই কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের প্রত্যেকটি যে দপ্তর রয়েছে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, গণপূর্ত, সকল ডিপার্টমেন্ট কিন্তু সাথে বৈঠকে বসেছিল জেলা প্রশাসক। এবং সেই বৈঠকে তারা বলেছেন কোন কোন উপজেলাতে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলিকে তারা নির্দেশ দিয়েছেন যে সেগুলি যেন তারা জেলা প্রশাসকের কাছে পাঠান এবং তার ভিত্তিতে তারা আসলে একটি ফাইনাল রিপোর্ট দিতে চান। এবং একই সঙ্গে বলেছেন যে গতকাল ঢাকা থেকে যে 2টি টিম এসেছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক এসেছিলেন, তারা আসলে স্যাম্পল কালেকশন করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের রিপোর্ট বা সুপারিশ দেননি। শুধুমাত্র গবেষণার জন্য তারা কিছু নমুনা সংগ্রহ করেছেন ঘটনাস্থল থেকে, এই বিষয়গুলি বলেছেন। এবং কী ধরনের ক্ষয়ক্ষতি বা সমগ্র নরসিংদীতে যে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা, শতাধিক ভবন রয়েছে, সেই বিষয়টিও তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন। এবং সামনের দিনগুলিতে যাতে কোনো ধরনের ঝুঁকিতে পড়তে না হয়, সেই ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত বা
প্রশাসনের কী ধরনের সক্ষমতা আছে সেই বিষয়গুলো নিয়ে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নরসিংদীর জেলা প্রশাসক। এই ছিল আমার কাছ থেকে ভূমিকম্পের সবশেষ খবরাখবর। জানছিলাম ভূমিকম্প পরবর্তী নরসিংদীর পরিস্থিতির খবর। কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনাও দিয়েছে তারা। শুক্রবারে মাঝারি মাত্রার ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে একাধিক আবাসিক হলে। এছাড়া মেট্রো রেলের বেশ কিছু স্টেশনেও ফাটল দেখা দিয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জরাজীর্ণ পরিবেশ বলে দেয় ভূকম্পনের মাত্রা বাড়লে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রবারের মাঝারি ভূকম্পনের পর আতঙ্কিত অনেক শিক্ষার্থী। আমি চোখের সামনেই দেখলাম যে বিশাল বড় একটি ইমারত সুদর্শন হল বাঁশের মতো দুলছে। তো এই যে একটা সবার মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে ভূমিকম্পের। এরপরে দেখলাম যে আমরা দফায় দফায় আবার ভূমিকম্প হলো। অনেকে ট্রমাটাইজ, অনেকে দেখা যাচ্ছে যে অল্প একটু শব্দের কারণে কি কেউ বারান্দা দিয়ে হাইটা যাচ্ছে, এই অল্প শব্দের কারণে কি ভয় পেয়ে যাইতেছে। এ বিবেচনায় 15 দিনের ছুটি ঘোষণার পর সকাল থেকে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থী লম্বা ছুটিতে পাড়ি জমাচ্ছেন গ্রামের বাড়িতে, অনেকে আবার আশ্রয় নিচ্ছেন নিকট আত্মীয়দের বাসা বাড়িতে। তবে পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। সিদ্ধান্তটাকে আপাতত আমরা সমর্থনই করছি এবং আমার কাছে মনে হয় যে এটা ভালো এবং খারাপ দুই দিকই আছে, বাট মানুষের জীবন যেহেতু সবার আগে, এই কারণে আমার মনে হয় যে হল ছাড়ার নির্দেশনাটা ঠিক ছিল। 1964 সালে এই হলটা বানানো হয়েছে। এই হলটার প্রতিটা রুম আমাদের কাছে ঝুঁকিপূর্ণ। এত রিস্ক নিয়ে তো অ্যাটলিস্ট হলে থাকা যায় না, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইতিবাচকই হচ্ছে। গতকালকে তো 3 বার হয়েছে, এই জন্য আসলে ভালোই হয়েছে এটা আমাদের জন্য। ভূমিকম্পের প্রভাব পড়েছে মেট্রো রেলের স্টেশনগুলোতে। অনেক জায়গায় ফাটল তৈরি হলেও রেল চলাচলে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকের সঙ্গে বৈঠক করেছেন। এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে শনিবার সকালে দুদিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকে। পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3টি জোনে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। পরে বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতির ইসি অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশন সফলতার সাথে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেছে কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত বলেও জানান ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। দেশের সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। তামজিদ সুমনের রিপোর্ট।
সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। বক্তব্যে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতি গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বলেন, দেশের আসন্ন জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশে জনগণের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ করতে হলে কিছু মৌলিক চিন্তার পরিবর্তন করতে হবে। দেশের সংস্কারের বিষয়ে যত মৌলিক ধারণা সব 31 দফায় আছে বলেও দাবি করেন তিনি। এ সময় 31 দফায় আগামী রাষ্ট্রভাবনা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বক্তারা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন ড্যাবের চিকিৎসক নেতারা। যে ভাবনা, যে চিন্তা, যে রূপরেখা তারেক রহমান সাহেব 31 দফাকে নিয়ে চিন্তা করছে, স্বাস্থ্যসেবাকে নিয়ে চিন্তা করছে, এই মেসেজটা যদি আমরা ভালো করে মানুষের কাছে পৌঁছে দিই, 50% অফ দ্য জব ইজ কমপ্লিট। নতুন জেনারেশন, নতুন প্রজন্ম তারা কিন্তু অনেক সজাগ। তারা চায় তাদের জন্য কি আছে, তাদের স্বাস্থ্যের জন্য কি আছে, তাদের শিক্ষার জন্য কি আছে, তার কর্মসংস্থানের জন্য কি আছে, কত কম সময়ে কত বেশি আপনি পারফর্ম করবেন আগামী সরকারে গেলে। এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ বিষয়। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই দিন ধার্য করেন। একই সাথে পলাতক শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা নেয়ার আবেদনের শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, আইন সবার জন্য সমান, তাদের বেলায় ভিন্ন হবে কেন? রিপোর্ট হাসান জাবেদের। গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারপর র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবং মন্ত্রীরা বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। অন্যদের হাজিরার বেলায় আইন ভিন্ন হবে কেন এমন প্রশ্ন রাখেন। যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে 2টো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই 2টো মামলায় চার্জ শুনানির জন্য একটা
তেসরা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির হয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেন। পরে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৭১-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে আদালত সুমোটো অর্থাৎ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের কি দাবি দেওয়া রয়েছে সে বিষয়ে জানতে এখন সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, শিক্ষার্থীরা যে সড়ক অবরোধ করেছেন, তো কি বলছেন শিক্ষার্থীরা? শাওন, আমি এখন রয়েছি ঢাকা কলেজের সামনে। এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত 7 কলেজ ছিল তারা তাদের যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল আগস্ট মাসে, সেই কার্যক্রম শুরু হলেও কিন্তু তাদের পরবর্তীতে যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু এখনও চলছে এবং তাদের প্রথম বর্ষের আজকে ক্লাস হওয়ার কথা থাকলেও আজকে কিন্তু মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশ দিয়েছিল ক্লাস হওয়ার কথা, তাও কিন্তু আজকে তাদের ক্লাস হয়নি। এবং ইতোমধ্যে আপনি জানেন যে জানুয়ারি মাসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের থেকে তাদেরকে বের করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজকে আনার কথাও চলছে, যেটা এখনো অধ্যাদেশ দেওয়া হয়নি। তাদের দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের 24-25-এর শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাসের কিন্তু 4-5 মাস শুরু হয়ে গিয়েছে এবং তাদের প্রায় প্রথম সেমিস্টার এবং তাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পথে হলেও তাদের কিন্তু এখনো ক্লাসের কার্যক্রম শুরু হয়নি এবং অনেক ডিপার্টমেন্টে ভর্তি কার্যক্রম এখনো চলছে। তাদের দাবি যে তাদের যে এই যে একটা দীর্ঘ সময় ধরে ভর্তি কার্যক্রম চলছে, এতে তাদের সময় নষ্ট হচ্ছে। তাদের দাবি যত দ্রুত সম্ভব তাদের ক্লাস শুরু করা এবং অধ্যাদেশ দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে 7 কলেজকে নিয়ে আসার দাবিতে তারা সকাল থেকেই এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন। শাওন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সাদরিনা খন্দকার। ভাগ বাটোয়ারার মাধ্যমে বিএনপি জামায়াত পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে সাথে নিয়ে এনসিপি এমন ষড়যন্ত্র রুখে দেবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন নূর হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে সংসদ সদস্য প্রার্থী নির্ধারণে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, পূর্বের মতো কালো টাকা ও পেশিশক্তির লড়াইয়ে নামছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ করেন চক্রান্ত হচ্ছে পাতানো নির্বাচনের। যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এনসিপি এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব।
জোট গঠন নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। দাবি করেন ক্ষমতার জন্য নীতি আদর্শে ছাড় দেবে না দলটি। মিথ্যা নিউজ করে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব না। সৎ, যোগ্য ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা দলের শীর্ষ নেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রিড পার্টনার্স মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই, এজিএম রায়ান ঝাং এবং মিস এম্বার উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির সকল পার্টনার ও বিশেষ অতিথিরা। সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান। তিনি 3 দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রি ব্র্যান্ডের পণ্য সামগ্রী দেশের ক্রেতা ও ব্যবহারকারীদের নিকট প্রচার প্রসার, নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদানে পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।